চারিদিকে এত কুয়াশা, যার জন্য সমস্ত গাড়িগুলো আস্তে আস্তে চলছে। আমাদেরকেও সেই মতো স্পিড কমিয়ে যেতে হচ্ছে। অলরেডি আমার গলার অবস্থাও খারাপ হয়ে গেছে। সময় হচ্ছে এখন 8:45। আমরা পৌঁছে গেছি বহরমপুর। এই হচ্ছে বহরমপুর বাইপাস ধাবা। প্রায় 1 ঘন্টা বসিয়ে রেখে তারপর আমাদেরকে ব্রেকফাস্ট দিয়েছে। কত মেনটেনেন্স থাকে খালি দেখো। রাস্তায় যেতে যেতে টায়ার লিক হয়ে গেছে, সারাই চলছে। কটা লিক বেরোলো? গুড মর্নিং। আজ হচ্ছে 9 ফেব্রুয়ারি। অনেক দিন ধরে প্ল্যানিং করার পরে ফাইনালি আমরা 2025-এর ফার্স্ট ট্রিপ শুরু করছি। অলরেডি রেডি হয়ে গেছি পুরো, ডিম্পিও রেডি হয়ে গেছে, আর রুদ্র পুরো রেডি, ফুল লোডেড হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আজকের ট্রিপে আমরা শিলিগুড়ি যাচ্ছি। পাপা যাচ্ছে না, পাপা থাকছে দিদার বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। আমাদের সাথে আরও 2 জন যাচ্ছে যারা অলরেডি বেরিয়ে রাস্তায় ওয়েট করছে। তো চলো আমরা বেরোই, এয়ারপোর্টে গিয়ে তাদের সাথে মিট করব, দেন আমরা একসাথে বেরোবো ডিরেক্ট শিলিগুড়ির উদ্দেশ্যে। চলো ফাইনালি বেরিয়ে পড়লাম। রাত্রির বাজে ঠিক 2:15, আর আমরা জাস্ট আমাদের বাড়ির লোকেশন থেকে বেরোচ্ছি। চারিদিক পুরো ফাঁকা। ওম নমঃ শিবায়। যবে থেকে প্ল্যানিং হয়েছে তবে থেকে পাপা ভেবেই রেখেছে যে আসবে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে খুব ঠান্ডা, আর ঠান্ডাতে বাইক রাইডিং করার সময় পাপার পায়ে খুব ব্যথা করে। তো এই বছর সেই প্রবলেমটার জন্যই পাপা আগে থেকে সারেন্ডার করে দিয়েছে, ও বাড়িতে থাকবে। তো ঠিক আছে। তো আজকে হঠাৎ করেই সন্ধ্যের পর থেকে শ্বশুর বাড়িতে ছিল, তো সেখানে থাকলো, কিন্তু রাতের বেলা ডিনার হয়ে যাওয়ার পরে তারপরে ফোন করা শুরু হয়েছে যে আমি থাকবো না, বাড়ি যাব। তো এটা নিয়ে ডিম্পি একটু আপসেট। তো ফাইনালি পাপা ঘুমিয়ে পড়েছে, আর আমরাও বেরিয়ে পড়েছি, চলেছি শিলিগুড়ির পথে। ফাইনালি আমরা চলে এসেছি এয়ারপোর্ট ধাবাতে। এই দাঁড়িয়ে রয়েছে সৌমেনদা, আর হচ্ছে সুমনদা। না সুমনদা আর সৌমেনদা। আচ্ছা হ্যাঁ, সৌমেনদা সুমনদা। আমরা তোমাকে সুমেনদা বলে ডাকি। হ্যাঁ, সুমেনদা না সৌমেনদা? সুমেন যে একদিন ডাকলে ঠিক আছে। তো এখানে আমরা এখন একটু চা খাবো, চা খেয়ে তারপর আমরা এখান থেকে বেরোবো। তো চলো ভেতরে যাওয়া যাক, কি আছে দেখি। চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই আমার ডান দিকে রয়েছে এয়ারপোর্ট, আর আমরা সোজা যাচ্ছি 3 জন মিলে। আমরা মধ্যমগ্রাম মোড় থেকে বাঁদিকে চলে যাব। মধ্যমগ্রাম মোড় থেকে বাঁদিকে গেলে আমরা ওই রাস্তাটা দিয়ে কিছুটা দূর গেলে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে পেয়ে যাব। আমরা কল্যাণী দিয়ে বেরিয়ে যাই, কারণ জাগুলির রাস্তাটাতে জাম হবে, যেহেতু এখন লরিটা চলাচল করছে, আর জাগুলি পুরোপুরি সিঙ্গেল লেন। তাই ওখানে না দাঁড়িয়ে কিংবা ওই রাস্তাটা দিয়ে না গিয়ে মধ্যমগ্রাম মোড় থেকে বাঁদিকে গিয়ে কল্যাণীর রাস্তাটা ধরে নেওয়াটাই বেটার হবে। অনেকটা টাইম এখানে কেটে গেছে। চেষ্টা করব যাতে দিনের আলো থাকতে থাকতে আমরা শিলিগুড়ি পৌঁছে যাই। তো চলো দেখা যাক কি হয়। চলে এসেছি মধ্যমগ্রাম মোড়। এই যে এই চারমাথার মোড়, এখান থেকে বাঁদিকে ঘুরে যাব, গিয়ে 4 কিলোমিটার মতো গেলেই আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে যেতে পারবো। রাস্তা ফাঁকা থাকলে না গাড়ি চালিয়ে একটা দুর্দান্ত মজা হয়। আর যখন প্রত্যেকটা বাইক গ্রুপের মধ্যে হাই পিক আপের হবে, তো সেই লেভেলের মজা, কোনো কথা হবে না। হিমালয়ান 450, গরিলা 450, আর আমার রুদ্র হিমালয়ান 410। এই জায়গাটার নাম হচ্ছে মুড়াগাছা। আর এই যে ওপরে যে ব্রিজটা রয়েছে, এটাই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে।
বাদিকে চলে যাচ্ছে বিরাটি হয়ে দমদম, আর সোজা চলে যাচ্ছে পানিহাটি, মানে সোদপুর পানিহাটি। আমরা এখান থেকে ডান দিকে চলে যাচ্ছি, ডান দিকে গিয়ে আমরা ব্রিজটার রাস্তাটা নিচে নেমেছে, আমরা ওই জায়গাটাতে এই রাস্তায় জয়েন হয়ে যাব। কল্যাণী এক্সপ্রেস ওই দিয়ে গেলে সুবিধা হচ্ছে, প্রথমত বলি আগে অসুবিধা, 15 কিলোমিটার এক্সট্রা যেতে হবে। আর তারপরে সুবিধা হচ্ছে রাস্তাটা একদম পুরো মাখনের মতো, আর দুটো লেন আছে, মানে একটা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর একটা দিয়ে গাড়ি আসবে, তো তাই অসুবিধা হবে না, একটু রানিং বেরিয়ে যাওয়া যাবে, কোনো জামের মধ্যে পড়তে হবে না। আমরা বাদিকে ব্যারাকপুরকে ছেড়ে সোজা চলে যাচ্ছি কল্যাণী। কল্যাণী এখান থেকে 25 কিলোমিটার। কল্যাণী থেকে দেন আমরা রানাঘাটের রাস্তাটা ধরবো, যেই রাস্তাটা বড় জাগুলি দিয়ে গিয়ে মিশেছে। হালকা কুয়াশা রয়েছে আর ঠান্ডাটা চরম লেভেলে রয়েছে। ভালো করেছি এয়ারপোর্টে দাঁড়িয়ে একটা এক্সট্রা লাইনার নিয়েছি, নইলে এতক্ষণে অবস্থা খারাপ হয়ে যেত। দুর্দান্ত লাগছে, অনেক দিন পর এসছি, অনেক দিন পর রাইডে যাচ্ছি, তাও আবার পাহাড়ে। একটা চরম লেভেলের মজা হবে, আর তার সাথে রাইড হবে, এক্সপিরিয়েন্স হবে, আর সবথেকে মজার বিষয় হচ্ছে কর্নারিং হবে, ওটা আমার কাছে সবথেকে সেরা। রাস্তাগুলো এতটাই ফাঁকা, মানে মনে হচ্ছে যেন এটা রানওয়ে, যা সাই করে উড়ে যাব। এই হচ্ছে কল্যাণী শহর, অসাধারণ একটা জায়গা, খুব সুন্দর করে সাজানো গোছানো চারিদিকে। আগে এটা গ্রাম বলতে পারো, আগে ছিল, বাট এখন পুরোপুরি শহর হয়ে গেছে। আর এখান থেকে জাস্ট 2 কিলোমিটার মতো গেলেই আমরা রাস্তা চেঞ্জ করে বাঁদিকে টার্ন নেব, যেই রাস্তাটা রানাঘাটের দিকে চলে গেছে। পড়েছি NH-12-এ, এই ডান দিকে যে ব্রিজটা দেখছো এটা NH-12। আমরা কল্যাণী থেকে এসে জাস্ট সার্ভিস রোড দিয়ে যাচ্ছি, আমরা এখান থেকে কানেক্টিং হয়ে গেলাম NH-12-এ। এই রাস্তাটা সোজা চলে গেছে রানাঘাট হয়ে শান্তিপুর হয়ে তারপর কৃষ্ণনগর। এই বাম্পার 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 বাম্পার। টাইম হয়েছে 5:50। আমরা জাস্ট কৃষ্ণনগর ঢোকার আগে একটা জায়গায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। এখানে পরিবেশটা এতটাই ঠান্ডা, সবাইকে একটা করে এক্সট্রা লেয়ার নিতে হলো, আমাকেও নিতে হয়েছে, ডিম্পিও নিয়েছে। রেডি হচ্ছে। তুমি কটা নিয়েছো? 2টো? 3 খানা? তিনজনই দাঁড়িয়ে রয়েছি, আমরা এখন বেরোবো। সানরাইজ হচ্ছে, খালি ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে, ওয়েদারটা দেখেছো? হ্যাঁ, अगेन गुड मॉर्निंग। জাস্ট কৃষ্ণনগরে ঢুকছি, একটু আগে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। এদিকে ঠান্ডাটা একটা অন্য লেভেলের ঠান্ডা, আমরা এতটাও আশা করিনি, কিন্তু চরম লেভেলের ঠান্ডা। যাক, ঠিক আছে, প্রিপেয়ার ছিলাম, আমরা সব কিছু আগে থেকেই লাইন আপ করে রেখেছিলাম, সেগুলো পরপর নিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। তো চলো কৃষ্ণনগর যাই। সোমেনদা আবার তেল ভরবে, তো সামনে একটা ফুয়েল পাম্প থেকে দাঁড়াতে হবে। চলো। রাস্তা এতটাই সুন্দর, যার জন্য চালিয়ে একটা অন্য রকমের মজা। খুব ঠান্ডা লাগছিল, কিন্তু এতটা সুন্দর রাস্তা, গাড়িটা প্রায় 100 স্পিডে গাড়ি চলছিল, তো সেই জন্য দাঁড়াচ্ছিলাম না। লাস্টে বাধ্য হয়ে জোর করে সোমেনদা আমাকে দাঁড় করালো। যাও ভেবেছিলাম গরিলা নেব, মানে গরিলা 450 নেব, তাও পুরো আশাটা নষ্ট হয়ে গেল। 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, আর রেঞ্জ দেয় 200 থেকে 230, তো এর থেকে আমার রুদ্র অনেক বেস্ট। 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। সময় হয়ে গেছে 6:05, আমরা কৃষ্ণনগরে রয়েছি। এখান থেকে বহরমপুর হচ্ছে 85 কিলোমিটার, আর মালদা হচ্ছে 211 কিলোমিটার। তো আমরা একেবারে বহরমপুর গিয়েই ব্রেকফাস্টটা করব। মোটামুটি 7:30 বাজবে আমাদের বহরমপুর ঢুকতে ঢুকতে। তো চলো এখন 80 থেকে 100-তে ক্রুজিং করব। এটা কি পরিবেশের মধ্যে ঢুকে পড়লাম ডিম্পি, চারিদিকে কুয়াশা ভর্তি। তো স্লো যাওয়াটা বেস্ট। দেখো সুমেনদার বাইক দেখা যাচ্ছে না, চারিদিকে এত কুয়াশা, যার জন্য সমস্ত গাড়িগুলো আস্তে আস্তে চলছে। আমাদেরকেও সেই মতো স্পিড কমিয়ে যেতে হচ্ছে। অলরেডি আমার গলার অবস্থাও খারাপ হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। এদিকে দেখো, সময় হয়েছে এখন 6:56, অলমোস্ট 4 মিনিট পরে 7টা বেজে যাবে। এই মুহূর্তে আমরা রয়েছি পলাশিতে, আর ওয়েদার রয়েছে ঠিক এরকম,
কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা। আমার ডান দিক থেকে সানরাইজ হয়েছে, মানে আমাদের পিছনে, তো সেই জন্য সামনে সূর্যের আলোটা পড়েছে। যখন সূর্যের আলোটা আমাদের গায়ে লাগছে তখন একটু ভালো লাগছে, বেশ মানে ঠান্ডার মধ্যে একটা গরম ভাব পাচ্ছি। আর বাদবাকি টাইম গাড়ির ইঞ্জিনের গরমটাকেই নিতে হচ্ছে, এতটা ঠান্ডা। আমরা বহরমপুরে গিয়ে দাঁড়াবো, আর 37 কিলোমিটার বাকি আছে বহরমপুরে গিয়ে আমরা একটু রেস্ট করব এবং ব্রেকফাস্ট করব। বাকি দুজন পিছনে রয়েছে, ঠান্ডার জন্য তাদেরও একটু অস্বস্তি হচ্ছে, তো তারা ওয়েট করতে করতে আসছে। সময় হচ্ছে এখন 8:45, আমরা পৌঁছে গেছি বহরমপুর। এই হচ্ছে বহরমপুর বাইপাস ধাবা। আমরা এখানে ব্রেকফাস্ট করব। তো আমরা এতটাই তাড়াতাড়ি এসেছি, এখনও অবধি এখানে ওপেন হয়নি, কিছু হচ্ছে। আমরা জাস্ট 3টে বাইক এসেছি। ডিম্পির অবস্থা দেখো, সব ঠিক আছে? খুব ঠান্ডা। তুমি ওখানে গিয়ে বসো, আর ভেতরে বসবে না, আমি বলে দিচ্ছি, ওই টেবিলে বসো। রুদ্র দাঁড়িয়ে রয়েছে, হিমালয়ান 450, আর এখানে রয়েছে গরিলা। প্রায় 1 ঘন্টা বসিয়ে রেখে তারপর আমাদেরকে ব্রেকফাস্ট দিয়েছে, পরোটা আর এটা আলুর তরকারি। পরোটা যে তরকারি কিন্তু বেশ ভালো। চরম পরিমাণে ল্যাদ খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমাদের এই বহরমপুর থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 350 কিলোমিটার। এখানে আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় আমরা এখানে স্পেন্ড করেছি। এতটা মর্নিংয়ে চলে এসেছিলাম, যার জন্য এখানে খাবার কিছুই ছিল না, সব রেডি হয়েছে তারপরে দিয়েছে। সবারই মোটামুটি খিদে পেয়েছিল, কারণ কালকে রাত্রির থেকে আমরা একটানাই গাড়ি চালাচ্ছিলাম, মাঝে মধ্যে একটু আধটু দাঁড়াচ্ছিলাম 2-5 মিনিটের জন্য, তারপরে আবার চালানো শুরু করছিলাম। বেলা বাজে এখন 10টা, কিন্তু আকাশে মানে ওয়েদারটা পুরোপুরি অন্যরকম হয়ে রয়েছে, ঠান্ডার মতো। দূরে এখনও অবধি কুয়াশা দেখা যাচ্ছে, যতটা দূরে যাচ্ছে। এই নিচ থেকে ট্রেন লাইনটা যাচ্ছে, এই ট্রেন লাইনটাই শিলিগুড়ির ট্রেন লাইন। আর রায়গঞ্জ হচ্ছে 200 কিলোমিটার। আমরা মালদা হয়ে দেন রায়গঞ্জ, মাঝখানে গাজল, একটা খুব ক্রিটিক্যাল কন্ডিশন এরিয়া, যেখানে প্রচণ্ড জ্যাম হয় এবং এই টাইমটাতে বাজারটা থাকে, তার জন্য আরও বেশি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। যেদিকেই তাকাও খালি সবুজ গাছপালা, ধান ক্ষেত আর সর্ষে ক্ষেতে ভর্তি। এবার আপ টু শিলিগুড়ি অবধি লোকেশনগুলো এরকমই থাকবে, গাছপালার অনেকটা ভিউ পাবো। আর তার সাথে ওয়েদারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। এই ওয়েদার যদি আমাদের ওখানে ফেব্রুয়ারি মাসে পাওয়া যেত আর ভাবতে হতো না। এখন থেকে যে গরমটা আমরা কলকাতায় বসে ফিল করি, সেই গরমটা এখানে নেই বললেই চলে। কত মেনটেনেন্স থাকে খালি দেখো। রাস্তায় যেতে যেতে টায়ার লিক হয়ে গেছে, সারাই চলছে। আমার হাওয়ার প্রেশারটা একবার চেক করিয়ে নিই। আমার মনে হচ্ছে সামনের চাকা একটু এয়ারটা কম আছে, যেহেতু আমার এত লোড, তারপরে ডিম্পি বসে রয়েছে, তো একবার চেক করিয়ে নেওয়া দরকার। কটা লিক বেরোলো? একটাই? অনেকগুলো কাজ হলো পেট্রোল পাম্পে দাঁড়িয়ে, তারপরে লোকের হেল্প হলো। একজনের ট্যাঙ্কির চাবি খুলছিল না, সেটাও আমরা রিকভারি করলাম, করে আবার বেরিয়ে পড়লাম। আমাদের অনেকটাই লেট হয়ে গেল। আমরা এতক্ষণে হয়তো রায়গঞ্জ ঢুকে যেতাম, কিন্তু অযথা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব করে লেট করলাম। যাক, চলো এখন সোজা আমরা রায়গঞ্জ যাব। এই রাস্তার ভিউটা তোমরা এনজয় করতে থাকো। ড্রাইভ করতে করতে বাঁদিকের লেনে নামিয়ে দিয়েছে, গাড়ি টেনে তোলা হচ্ছে। ড্রাইভারদের কত কষ্ট, নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারুক চাই না পারুক, রাস্তায় এই কষ্টগুলো ঝেলতেই হয়। রাতের বেলা হয়তো এক গাদা আলোর ভিড়ে গাড়িটাকে নামিয়ে দিয়েছিল, সেটা তোলার জন্য এত কষ্ট। ফারাক্কা ব্রিজ ঢোকার আগে এই রাস্তাটায় কাজ হচ্ছে প্রচুর পরিমাণে থেকে, তো যার জন্য একটাই লেন থেকে সমস্ত গাড়িগুলোকে আপ অ্যান্ড ডাউন করানো হচ্ছে। সেই লাইনে ফেসে গেছিলাম। অগত্য একটা ছোট জায়গা পেয়ে গেছিলাম, যেখান থেকে আমরা এই রাস্তাটায় চলে এসেছি। লোকালরা বললো এটা বাইক যাওয়ার জন্য ভালো আছে, তো চলো এটা দিয়েই যাই। এখান থেকে বাঁ দিকে রাস্তা চলে গেছে পাকুড়, আর সোজা ফারাক্কা। চলে এসেছি আমরা ফারাক্কা ব্রিজের মুখে। এই হচ্ছে ফারাক্কা ব্রিজ।
গতবারে আমি শিলিগুড়ি যাওয়ার সময় এই ব্রিজের এখানে এসে ক্যামেরা অন করেছিলাম, বাট আমার ক্যামেরা অন হচ্ছিল না কারণ ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছিলো। তো সেই সময় এখানে দাঁড়াতেও দেয়নি, যার জন্য ভিডিও করতে পারিনি। তো এই হচ্ছে ফারাক্কা ব্রিজ, দুদিকে অতুল জলরাশি। এটা হচ্ছে নো হোল্ডিং পয়েন্ট, এখানে বাইক নিয়ে দাঁড়াতে দেবে না, যেতে যেতেই ভিউটা দেখতে হবে। দেখো জল, জলের কোনো শেষ সীমানা পর্যন্ত দেখা যাচ্ছে না। আর এদিকেও সেম। কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে আর কিছুক্ষণ পর থেকেই পাহাড় শুরু হয়ে যাবে, পুরো লম্বা ঝাউ গাছ দিয়ে ঘেরা। কালিয়াগঞ্জ থেকে জাস্ট 3 কিলোমিটার আগে এই পেট্রোল পাম্প থেকে 1190 টাকার তেল নিলাম। আমি গতকাল রাত্রিরে ফুল ট্যাঙ্ক করে রেখেছিলাম 1500 টাকার। তো এখন এখানে 1190 টাকার তেল ফুল ট্যাঙ্ক হলো, রিজার্ভের যা তেল ছিল তারপরে এটা হলো। তো এখান থেকে এখন যাব 93 কিলোমিটার রায়গঞ্জ। রায়গঞ্জে গিয়ে আমরা লাঞ্চ করব। বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে কিছু নোট দিয়ে দিই। রাস্তায় মানে হাইওয়েতে গাড়ি চালানোর সময় বাঁদিকে দেখবে অনেক গ্রিন বোর্ড থাকে, যার মধ্যে অনেক মেসেজ দেওয়া থাকে। তার মধ্যে কিছু জিনিস লেখা থাকে, যেরকম যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই লোকেশনটার নাম কি, তারপরে হেল্পলাইন নাম্বার, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, যা যা আছে সব কিছু ডিটেলস ওখানে দেওয়া থাকে। পারলে এগুলো ছবি তুলে রাখবে, এগুলো খুব কাজে লাগে। হাইওয়েতে গাড়ি চালাতে চালাতে বিপদ যদি কখনো চলে আসে, তো সেক্ষেত্রে এই গ্রিন বোর্ডে থাকা নাম্বারগুলোতে কল করলে কুইক রেসপন্স টিম এসে তোমাদেরকে হেল্প করতে পারবে। উঠে পড়েছি মালদা বাইপাসে। এই রাস্তাটা সোজা যাচ্ছে একদম চোখ বন্ধ করে, তাই আর ম্যাপটাকে সেট করিনি। আর বাদিকে নিচের যে জায়গাটা, এই রাস্তাটা এটা চলে যাচ্ছে মালদা টাউন। এই ভেতরে হচ্ছে মালদা টাউন। আর এটা বাইপাস হয়ে সোজা চলে গেছে NH12 ধরে রায়গঞ্জের দিকে। টাইম হয়ে গেছে এখন 3টে। আমরা রয়েছি ময়নাতে। এখান থেকে রায়গঞ্জ হচ্ছে 40 কিলোমিটার আর শিলিগুড়ি হচ্ছে 199 কিলোমিটার। তো সুমনদা আগে এসছে, তো ও এসে একটা ভালো হোটেল দেখে দাঁড়িয়ে গেছিলো। তো চলো এখানে লাঞ্চটা করে নিই। এই হচ্ছে আমাদের হোটেল, বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখানে আমাদের 3টে বিস্ট দাঁড়িয়ে রয়েছে, আমার রুদ্র, হিমালয়ান 450 আর গরিলা 450। সবাই ভিতরে রয়েছে, সবাই এখন খাওয়ার জন্য ব্যস্ত। আমরাও এসে চোখ মুখ ধুয়ে নিয়েছি। এই দেখো ভিতরের অ্যাম্বিয়েন্ট, অলরেডি খাবার দিয়ে দিয়েছে। কি দিয়েছে? টমেটোর চাটনি, টমেটোর চাটনি। আর এটা চিকেন কষা, আর এটা হচ্ছে মিক্স ভেজ। চলো উল্লাহ। মিক্স ভেজটা মনে হচ্ছে না চিজ কিংবা বাটার, ক্রিম এসব দেওয়া আছে। খাওয়া দাওয়ার পালা শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম। জাস্ট 200 কিলোমিটার রাস্তা বাকি আছে এখান থেকে শিলিগুড়ি। তো এখান থেকে বেরিয়ে ডিরেক্ট কিষানগঞ্জে গিয়ে দাঁড়াবো, একটু চা ব্রেক নেব, দেন তারপরে ডিরেক্ট শিলিগুড়ি চলে যাব। আমরা ভেবেছিলাম মাঝখানে যে কার্শিয়াং চলে যাব আজকে, যদি তাড়াতাড়ি আমরা শিলিগুড়ি পৌঁছে যাই তো। বাট অনেকগুলো কারণের জন্য আমরা শিলিগুড়ি এখন অবধি ঢুকিনি, অনেকগুলো কাজ করছিলাম, তার জন্য হয়নি। তো ঠিক আছে, আমাদের শিলিগুড়িতে একটা রুম অলরেডি বলা হয়ে গেছে, আমরা আজকে রাত্রির ওখানে থাকবো, কাল সকালে আমরা বেরোবো। চলো এগিয়ে যাই। এখন টাইম হয়ে গেছে 4:30। সূর্য এবার যে টাটা বাই বাই বলার টাইম নিয়ে নিয়েছে। এখন রয়েছি জাগডোল। জাগডোল থেকে রায়গঞ্জ মোটামুটি 40 কিলোমিটার মতো রাস্তা, 41 কিলোমিটার। খাওয়া দাওয়া দুপুরের খুব ভালো ছিল। হোটেলে ভেবেছিলাম হয়তো খুব একটা ভালো মানে ভালো রান্না পাবো না, বাট যা দেখলাম দুর্দান্ত খাওয়া দাওয়া ছিল, দুর্দান্ত। চিকেনের
রেসিপিটাও অনেক ভালো ছিল, আর সাথে ছিল মিক্স ভেজ, সেটা তো কোনো কথা হবে না। আর রুটি দুর্দান্ত, এই রুটি কেউ বানাতে পারবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে এতটা সস্তায় কি করে দেয় কেউ বলতে পারবে না। আমরা 4 জন মিলে চিকেন, মিক্স সবজি, রুটি এত কিছু খেয়েছি, জল টল সব মিলিয়ে আমাদের 390 টাকা বিল হয়েছে, ভাবা যায়। এই মুহূর্তে আমরা রয়েছি সীতাগ্রাম। এখান থেকে শিলিগুড়ি 160 কিলোমিটার দূরে, কিন্তু গুগল ম্যাপের অনুযায়ী 149 কিলোমিটারের ডিস্টেন্স। বেশ ভালো লাগে এই মজাটা যে কলকাতা থেকে শিলিগুড়ি আসব। তারপরে কোথায় যাব সেটা তো ডেফিনেটলি তোমরা পরের ব্লগে জানতে পারবে, কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি আসার যে চ্যাপ্টারটা, এটা বেশ সুন্দর। ঠিক ভোর রাত্রিরে বেরোনো, পুরো দিনটা মানে সানরাইজ থেকে শুরু করে সানসেটে রাইড করা, অবশেষে সন্ধ্যাবেলা গিয়ে শিলিগুড়ি পৌঁছানো, এই ব্যাপারটা না খুব ইন্টারেস্টিং। আমার যতবারই আসা হয় ততবারই বেশ মজা লাগে। আগের দিন রাত্রিরে কিছুটা না ঘুমিয়ে কিছুটা ঘুমিয়ে কাটানো। সময় হচ্ছে এখন সন্ধ্যা 5:45। আমরা জাস্ট বোতলবাড়ি ক্রস করে সোজা এগিয়ে এলাম কিষানগঞ্জের রাস্তার দিকে। কিষানগঞ্জ থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে শিলিগুড়ি। আমরা এই রাস্তাতে কন্টিনিউ করব 91 কিলোমিটার। জাস্ট চা খেয়ে বেরালাম। অনেকটা অফরোড করতে হয়েছে কিষানগঞ্জ ঢোকার আগে, মানে ধারণার বাইরে, যার জন্য না পুরো শরীরটা ছেড়ে দিয়েছিল। আর তার মধ্যে এত ধুলো, অনেক দিন পরে এত ধুলো, সেই লাস্ট লাদাখে পেয়েছিলাম এত ধুলো, অনেক দিন পরে এলো। যখন রুদ্রকে প্রথম নিয়ে আসি তখন ফার্স্ট একবার এসছিল, তারপরে আবার আজকে এলো। এই হচ্ছে আমাদের গেস্ট হাউস, সুকুন গেস্ট হাউস। এখানেই আমরা আজকে রাত্রিরে থাকবো। এই আমাদের 3টে বাইক রাখা আছে। অলরেডি আমরা লাগেজ নিয়ে উপরে শিফট করে নিয়েছি। রাত্রি 10টা বেজে গেছে, তাই আর বেশি লেট করিনি। খাবারটা অর্ডার দিয়ে দিলাম, রুটি আর চিকেন, পাশের একটা হোটেলে। তো এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে খাবার খেয়ে একটা লম্বা ঘুম দেব, কারণ আমরা টানা 27 ঘন্টা, তাই তো? 27 ঘন্টা? হ্যাঁ, আমরা ঘুমাইনি হ্যাঁ, টানা 27 ঘন্টা না 28 ঘন্টা আমরা ঘুমাইনি, তাই না? তুমি তো মনে হয় 30 ঘন্টা মতো ঘুমাই। আরো বেশি হিসাব করে।